বধূ বরণ। এতদিন ছিলে ভুবনের তুমি, আজ ধরা দিলে ভবনে। নেমে এলে আজ ধরার ধুলাতে, ছিলে এতদিন স্বপনে। শুধু শোভাময়ী ছিলে এতদিন, কবির মানসে কলিকা নলিন। আজ পরশিলে চিত্ত পুলিন, বিদায় গোধূলি লগনে। উষার ললাট সিন্দুর টিপ, শীতিতে উড়ালো পবনে। প্রভাতের উষা কুমারী সেজেছে, সন্ধ্যায় বধূ উষসী। চন্দন টোপা তারা কলঙ্কে ভরেছে, বেদাগ মুষি। মুখর মুখ আর বাচাল নয়ন, লাজ সুখে আজ যাচে গুণ্ঠন। নটন কপতি কণ্ঠে এখন, কুজন উঠেছে উচ্ছ্বসী। এতদিন ছিলে শুধু রূপ কথা, আজ হলে বধূ রূপসী। কবি নজরুল ইসলামের কাব্যগ্রন্থ সিন্ধু হিন্দোল থেকে নেওয়া সঞ্চিতায় প্রকাশিত বধূ বরণ কবিতার কিছু অংশ পাঠ করলাম। কারণ আজকের আলোর সাথী পর্ব 17 অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বধূ বরণ। বসন্তকালের এই লাল হলুদ রঙা প্রকৃতি, পত্র জড়ায় বিছানো শুকনো পাতার মর্মর উদাস ধ্বনির মাঝে নতুন কচি হালকা সবুজ বিকশিত হতে চায়। দিকে দিকে আগুন রঙের শোভায় যুবক যুবতী হৃদয় মিলনের জন্য আকুল হয়। এ সময়ে বাঙালিদের সবচেয়ে বেশি বিয়ের অনুষ্ঠান হয়। খুব সম্ভব অন্য ভাষাগোষ্ঠীরও এ সময় বিয়ের অনুষ্ঠান হয়ে থাকে। নমস্কার দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আলোর সাথী পর্ব 17 অনুষ্ঠানে স্বাগত। দর্শক বন্ধু, চলুন পশ্চিমবঙ্গের বসন্তকালীন গ্রামীণ বাংলায় আপনাদের আজ নিয়ে যাব। কলকাতা থেকে বোলপুর যাওয়ার পথে তালিব রেলওয়ে ক্রসিংয়ের প্রায় 25 কিলোমিটার পর বাঁদিকে আউশগ্রাম রোড হয়ে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, দুধারে সবুজ ধান আলুর ক্ষেত, বাদামি পাতার কার্পেট ছন্নছাড়া গাড়ির গতিবেগে। ছন্নছাড়া হয়ে যায় গাড়ি যখন চলে দ্রুত বেগে, তখন পাতাগুলো, ঝরা পাতাগুলো ছন্নছাড়া হয়ে উড়ে যায়। কি অপরূপ এ দৃশ্য। আরও প্রায় 30 কিলোমিটার গিয়ে পানাগড় ফরেস্ট রেঞ্জের অধীনে আদুরিয়া ফরেস্ট বিট অফিসের পরে বাঁদিকের রাস্তা ধরে মেন রোডে আরও 2 কিলোমিটার গেলে অমরপুর গ্রাম। সেই অমরপুর গ্রামেই এসেছি কার্তিক চন্দ্র দের বাড়িতে আমন্ত্রিত হয়ে, বাড়ি সোনার তরীতে। উপলক্ষ গৃহকর্তার জ্যেষ্ঠ পুত্র কবি ফাল্গুনী দের শুভ চতুর্থ মাঙ্গলিক অনুষ্ঠান বধূ বরণ। নববধূ কন্যাকুমারী দে। বধূ বরণের 4 মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় ঈশান বাংলা টিভি চ্যানেল ও নতুন দিগন্ত প্রকাশনীর পক্ষ থেকে আমরা আনন্দঘন অনুষ্ঠানের সঙ্গে যোগ করলাম সৃজনশীল আরও এক অনুষ্ঠান আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য দর্শক বন্ধু। পুস্তক প্রকাশ বর ফাল্গুনীদের একাঙ্ক নাটকের বই চাচক্র.com-এর মোড়ক উন্মোচন ও আমি মিতা দাস প্রকাশের সম্পাদনায় মাসিক শব্দবৃক্ষ 2 গ্রন্থ প্রকাশ। চাচক্র.com গ্রন্থটির
মোড়ক উন্মোচন করেন নববধূ কন্যাকুমারী দে। প্রকাশক নতুন দিগন্ত প্রকাশনী। কন্যাকুমারীও পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষিকা। নাট্যগ্রন্থটির লেখক ফাল্গুনী দে, কবি, প্রাবন্ধিক ও কলেজ প্রবক্তা। মাসিক শব্দবৃক্ষ 2 সাময়িকীর মোড়ক উন্মোচন করেন এলাহাবাদের লেখক অরুণ রায়। প্রকাশক নতুন দিগন্ত প্রকাশনী। প্রসঙ্গত, অরুণ রায়ের গ্রন্থ রামানন্দ চট্টোপাধ্যায় ও সেই সময় নতুন দিগন্ত প্রকাশনীর থেকে শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। চারদিকে মাটির দালান, খড়ের পালুই, প্রচুর জলাশয়, যেদিকে তাকাই সেদিকে জলাশয়। জলাশয়ের মধ্যে হাঁস খেলে বেড়াচ্ছে, বক খেলে বেড়াচ্ছে, মাঝে মাঝে পাকা ঘর। সব মিলিয়ে অমরপুর ও পাশের শ্রীচন্দ্রপুর গ্রাম প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রামীণ মানুষের আতিথেয়তায় অতুলনীয়। যেমন তাদের নাম অমরপুর ও শ্রীচন্দ্রপুর, ঠিক সেভাবেই তাদের মানুষগুলিও সেই গ্রামের অতুলনীয়। তাদের আতিথেয়তা, অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, অপূর্ব মানুষগুলিও। দর্শক বন্ধু, শুভ চতুর্থ মাঙ্গলিক অনুষ্ঠানে সাহিত্য বাসরের অভিনব ধারণায় আপনাদের প্রিয় টিভি চ্যানেল ঈশান বাংলা ও নতুন দিগন্ত প্রকাশনী পুলকিত। আসুন অমরপুরের অনুষ্ঠানটি এবার দেখে নিই। তবে শিলচরের তরুণ সঙ্গীত শিল্পী শোভরাজ চক্রবর্তীর একটি গান শুনেই আমরা বোলপুর পানাগড়ের অদূরবর্তী আদুরিয়া অমরপুরে আপনাদের নিয়ে যাব। এবারে শোভরাজ চক্রবর্তী, সঙ্গে থাকুন। নমস্কার, আমি শোভরাজ চক্রবর্তী। আজকে আপনাদেরকে গান শোনাতে এসেছি। আমি প্রথম গান আগুনের পরশমণি দিয়ে শুরু করব। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। এ আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। হে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাক তারা নব নব।
দেখবে আলো। ব্যথা মোর উঠবে জলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জলে ঊর্ধ্বপানে। এই আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। এই আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আজকে আমরা এখানে কবি ফাল্গুনী দে ও কন্যাকুমারী দে মিলন লগ্নে বৌবাতের এই শুভ সন্ধ্যায় আমরা একত্রিত হয়েছি। এখানে এসেছি আমরা বিভিন্ন জায়গা থেকে। আমি এসেছি সুদূর আসাম থেকে, মিতা দাস পুরকায়স্থ। নমস্কার। আমি সবাইকে যথাযোগ্য স্থানে মর্যাদার সঙ্গে সম্মান জানাচ্ছি। আপনাদের যথাযোগ্য সম্মান ও শ্রদ্ধা আপনারা গ্রহণ করবেন। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আমরা বলতে চাই যে আজকে এই যে ক্যামেরায় আপনারা দেখছেন রেকর্ডিং হচ্ছে, তো আমরা আজকের অনুষ্ঠানটা আমাদের ঈশান বাংলা টিভি চ্যানেল, যেটা বরাক উপত্যকার, আসামের বরাক উপত্যকা, আপনারা জেনে থাকবেন বরাক উপত্যকার শিলচর শহরের ঈশান বাংলা টিভি চ্যানেল, লোকাল কেবল চ্যানেল, যেটা অত্যন্ত বিখ্যাত চ্যানেল। এই ফাল্গুনী দে, লেখক অরুণ রায়, ওরা জানেন, তো আপনারাও পরিচিত হবেন এই চ্যানেলটির সাথে। তো আজকে এখন লাইভ অনুষ্ঠান না, আমরা রেকর্ডিং করে নিয়ে যাচ্ছি। এই অনুষ্ঠানটা আমরা দেখাবো শনিবার সন্ধ্যা 8টার সময়, আর অনুষ্ঠানটা পুনঃপ্রচারিত হয় রবিবার সন্ধ্যা 8টায় আবার, আর রবিবার দিন 3টার সময়ও আবার দেখানো হয়। আর তাছাড়া আমাদের ঈশান বাংলা টিভি চ্যানেলের ইউটিউব চ্যানেলে সার্চ দিলে আলোর সাথী থয় রস্যইকার দিয়ে সার্চ করলে আপনারা অনুষ্ঠানটা পেয়ে যাবেন। টিভিতে সম্প্রচারিত হওয়ার পর, এর আগে অবশ্যই পাবেন না আপনারা। সামনের শনিবার, এই শনিবার না, এর পরে শনিবার দিন আপনারা রাত্রিবেলা পেয়ে যাবেন আলোর সাথী অনুষ্ঠানে। তো অনুষ্ঠানটা আমরা আলোর সাথীতে দেখাতে খুবই ইচ্ছুক, যদি আপনারা সবাই অনুমতি দেন। আপনারা কি অনুমতি দিচ্ছেন? করতে হবে, সেই যোগসূত্রের প্রচেষ্টা মাত্র আজকের এই অনুষ্ঠান। তো আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য তো আমি বলে দিলাম। আর আজকের অনুষ্ঠানের সূচিতে রয়েছে দুটো গ্রন্থ মোড়ক উন্মোচন। একটি যে অনুষ্ঠানে, শুভ অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত হয়ে এসেছেন, এই কবি ফাল্গুনী দের বৌবাতের অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত, আমরা জানি। তো এই আমন্ত্রিতদের সঙ্গে নিয়ে আমরা কবি ফাল্গুনী দের একটি নাট্য গ্রন্থের ছোট্ট গ্রন্থ, আমরা গ্রন্থের মোড়ক উন্মোচন করব। তো ফাল্গুনী দের ইচ্ছা যে ওর নববধূ, যে মানে নববধূর হাত দিয়ে, এই গৃহলক্ষ্মীর হাত দিয়ে এই বইটির মোড়ক উন্মোচিত হোক। আমরা খুবই আহ্লাদিত বোধ করবো যে সবার সাথে পরিচিত হবো, সবার নামটা জানতে পারবো। তো আমি অত্যন্ত সম্মানের সঙ্গে আপনাদের বলছি যে আপনারা নিজের পরিচয়, একজন বলেছিলেন আমাকে যে নিজের পরিচয় নিজে তুলে ধরা যায় না। আসলে আমিও তো
সুদূর আসাম থেকে এসেছি, আমি তো আপনাদের সম্বন্ধে জানি না, মানে চিনি না, আমাদের দর্শকরাও জানেন না। তো আপনারা যদি একটু নিজের পরিচয়টা দেন দয়া করে। আমি একদিক থেকেই মাইক্রোফোনটা হাতে তুলে দিচ্ছি, আপনারা এক এক করে নিজের পরিচয় আর আপনারা কি লিখে থাকেন বা কি করেন সেটাও একটু তুলে ধরবেন। ধন্যবাদ সকলকে। আমার নাম জ্যোতি সেন, দুবরাজপুরে বাড়ি, জেলা বীরভূম, পশ্চিমবঙ্গ। আমি কবিতা লিখি, আর অন্য কিছু লিখি না, শুধুমাত্র কবিতার মধ্যে দিয়ে থাকি। ধন্যবাদ কবি জ্যোতি সেন। তো জ্যোতি সেনের কবিতা আমরা শুনবো। আপনি নিশ্চয়ই কবিতা এনেছেন, তো আমরা সময় মতো ওনার কবিতা শুনবো। আমি পরবর্তী দর্শকদের কাছে যাচ্ছি। নমস্কার, আমি শিবপ্রসাদ খান, কবিতা লিখি। এছাড়া ছোটো ছোটো গল্প বা অন্যান্য লেখাও লিখে থাকি, কবিতায় মূলত। এবং আমার পরিচয় এইটুকুই। আমার বাড়ি হচ্ছে দুবরাজপুর, বীরভূম। ধন্যবাদ কবি শিবপ্রসাদ। আপনার কবিতা অবশ্যই আমরা শুনবো। আমরা পরে এখন আমরা পরিচয় নিয়ে নিচ্ছি, আমরা তারপরে এক একজন করে ডাকবো, আপনারা কবিতা পাঠ করবেন অবশ্যই। আমার নাম সৈয়দ সাইফুদ্দিন, বাড়ি দুবরাজপুর। আমি দীর্ঘদিন ধরে একটি পত্রিকা সম্পাদনা করি। মূলত কবিতা লেখায় আমার অভ্যাস, কবিতা নিয়েই চর্চা নিয়ে থাকি। প্রবন্ধ কাটতে লিখি, এই পর্যন্তই। আর পেশাগতভাবে আমি পৌরসভার ইঞ্জিনিয়ার। কবি সৈয়দ সাইফুদ্দিন। আচ্ছা, আপনার কবিতা আমরা শুনবো সময় মতো। তো আমি পরবর্তী শ্রোতার কাছে। ভালো লাগছে যে রামানন্দ চট্টোপাধ্যায়কে নিয়ে কাজ করছেন অরুণ রায়। ওনার সঙ্গে একটু আগে আলাপ হলো, তার আগে আমি একটু কথা বলিনি। আমি ফজলুল হক, গল্প লিখি ছোটবেলা থেকে। উনি যাকে নিয়ে এই গবেষণাটা করছেন, সেই পত্রিকার নাম হচ্ছে প্রবাসী। 1380 বঙ্গাব্দে আমি প্রথম লেখাটি প্রবাসী পত্রিকায় পাঠাই এবং সেটাই ছাপা হয়। পরে সেটা তামিল ভাষায় অনুবাদ হয়। 125 টাকা তখনকার দিনে পুরস্কার আমি পেয়েছিলাম। আমি মূলত গল্পকার, ঔপন্যাসিক, কবিতার চর্চা করি। কবিতার পত্রিকা দীর্ঘদিন ধরে বের করেছি, কবিতা এবং কবিতা। পরবর্তীকালে ফাল্গুনী দে এক আনন্দ ঘন মুহূর্তে মহাশ্বেতা দেবীর হাত ধরে সেই পত্রিকার সম্পাদক হিসাবে তাকে মনোনীত করি। তখন থেকে ফাল্গুনী দে কবিতা এবং কবিতা বের করে। ধন্যবাদ। ধন্যবাদ কবি গল্পকার ফজলুল হক। আপনি কি আজকে ছোট গল্প এনেছেন না কবিতা? আচ্ছা, আমরা কবি ফজলুল হকের গল্প, ছোট্ট অনুগল্প হলে ভালো, আমরা শুনে নেব। তো আমি পরবর্তী কবির কাছে। নমস্কার জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, আর স্নেহ ভালোবাসা জানাই আমাদের ফাল্গুনীকে এবং তার গৃহিণীকে, কবি গৃহিণী। খুব ভালো জিনিস, আমাদেরকেও ভালো লাগছে খুব। আমি নারায়ণ কর্মকার, অল ইন্ডিয়া রেডিওর গীতিকার, সুরকার, লোকশিল্পী, রাজ্যপালের পুরস্কারপ্রাপ্ত চারণ কবি। আমার কবিতাও আছে, আমার উপন্যাসও আছে, আমার প্রবন্ধের বই আছে। আমি গান লিখি, সুর করি, গাই, এই করেই ঘুরে বেড়ানো। আর ভালো লাগে যখনই কবি সমাজের মধ্যে আমরা উঠি কবিদিকে নিয়ে। শ্রদ্ধা জানাই যিনি আমাকে বলতে বলেছেন, তেনাকে, তার টিভির যে অনুষ্ঠান হয় তাকে, এবং সমস্ত যারা বসে আছেন
সকলকে আমার শ্রদ্ধা অভিনন্দন জানাই। নমস্কার। ধন্যবাদ কবি নারায়ণ কর্মকার, আপনার কবিতা আমরা অবশ্যই শুনব। আমি পরবর্তী কবির কাছে। নমস্কার, আমি বীরভূম জেলার ভাড্ডি গ্রামের অসীম শীল। আমি কবিতা চর্চায় থাকি, মাঝে মাঝে একটু আধটু লিখি, এই পর্যন্ত। নমস্কার। ধন্যবাদ বীরভূমের কবি অসীম শীল। আচ্ছা, না কবি নারায়ণ কর্মকারও বীরভূমে। তো আপনার কাছ থেকে আমি কবিতা আমরা অবশ্যই শুনবো, অসীম শীল মহাশয়। তো আমি পরবর্তী শ্রোতার কাছে মাইক্রোফোন তুলে দিচ্ছি। আমি এসেছি বীরভূমের দুবরাজপুর থেকে। আমি পেশায় শিক্ষিকা ছিলাম, এখন রিটায়ার করেছি। আর আমি একটি সাহিত্য পত্রিকা, শুধুমাত্র মেয়েদের লেখা পত্রিকার নাম আলোর বেনু এডিট করি। মূলত আমি প্রবন্ধই লিখি, তবে সাহিত্য সভার জন্য কখনো কোনো কবিতাও লিখতে হয়, কিন্তু আমাকে কিন্তু বলা হয়নি যে কবিতা আনবেন, আমি কিন্তু কবিতা আনিনি। তার যাই হোক, কিছু ফাল্গুনি এত ভালো কবিতা লিখছে, সেখানে আমার কবিতা সে কতটা ভালো হয় না বলে আরো বেশি জানিনি। পরে যখন শুনলাম আমার দরকার কবিতা, আমি কিছু কথাই বলবো। আর ফাল্গুনিকে, কন্যাকুমারীকে আমার অত্যন্ত গভীর শুভাশিস জানাই। সে যে এত ভালো লিখছে, আর তার যে জীবনসঙ্গী হলো সে আমার আগেরই পরিচিত। খুবই আমি তাদের আশীর্বাদ জানাচ্ছি যে তারা সুখী হোক, আজীবন তারা ভালো থাকুক। আর শুধু আসাম থেকে এসেছেন যিনি, খুব ভালো লাগলো যে তিনি আমাদের এই অনুষ্ঠান প্রচার করবেন। আমরাও তাদের সঙ্গে পরিচিত হতে চাই, খুবই ভালো লাগছে। নমস্কার। আপনার নামটা আমরা শুনতে পাইনি, আরেকবার একটু নামটা বলে দিন। আমার নাম রীনা কবিরাজ। রীনা কবিরাজ। ধন্যবাদ কবি রীনা কবিরাজ। রীনা কবিরাজ বললেন তিনি নিজের অনুভূতি হলেও তুলে ধরতে হবে। আমি পরবর্তী শ্রোতার কাছে। নমস্কার, আমি সুতপা ভূমি। আমি গ্রন্থাগার পেশার সাথে যুক্ত। আমি না কবিতা লিখতে পারি, না উপন্যাস লিখতে পারি, কিন্তু এগুলো পড়তে ভালোবাসি। ফাল্গুনির আমন্ত্রণে এরকম একটা অনুষ্ঠানে আজ থাকতে পেরে খুব ভালো লাগছে। ধন্যবাদ সুতপা আপনাকে। সবাই তো কবিতা হয়তো লিখেন না, না লিখলেও কিন্তু কবিতার পাঠক তো হতে হবে। আপনি তো অবশ্যই কবিতার পাঠক, সেটা মানবেন। তাহলে যারা কবিতা পড়বেন তাদের কবিতা আপনি শুনবেন, আলোচনাও করবেন যদি সম্ভব হয়। তো আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের পরবর্তী শ্রোতার কাছে। আমি অশোক গোস্বামী, প্রাক্তন লাইব্রেরিয়ান। আমি অভিভূত যে একটা বিয়ের কাজে এরকম একটা অনুষ্ঠান, এটা আমার দেখা প্রথম। হয়তো অন্য জায়গায় অনেক কিছুই হয়েছে, কিন্তু আমার দেখা এটাই প্রথম। এখানে আমি একজন প্রাক্তন গ্রন্থাগারী। আমার কাজ হচ্ছে কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, যারাই যা লেখেন পাঠকের হাতে তুলে দেওয়াই হচ্ছে আমাদের কাজ। এটাই আমাদের কাজ ছিল। দ্বিতীয়ত হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের সম্পাদক আমি। আমরা গ্রন্থাগার আন্দোলনের সঙ্গে যুক্ত। আমরা চাই পাঠক তৈরি করে পাঠকের হাতে বইগুলো তুলে দেওয়ার জন্য। সামনে আমাদের ফজলুল বাবু আছেন, দীর্ঘদিনের লেখক, স্বনামধন্য ব্যক্তি। তার সহধর্মিণীও আমাদের খুব পরিচিত। এককালে দুবরাজপুর গিয়েছিলাম। আমি খুব আনন্দিত যে কবি এবং সাহিত্যিকের মধ্যে, এবং আমার গ্রন্থাগারিক বন্ধু কয়েকজন এসছেন, তারাও গ্রন্থাগার আন্দোলনের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত। তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি কার্তিক ডেকে, কারণ তার সন্তানের এরকম একটা প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাচ্ছি। আমি
সুস্মিতা বোস গোস্বামী, একটি সরকারি গ্রন্থাগারের গ্রন্থাগারিক। তো এই অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে খুবই তাদের হাতে তুলে দিই, তাদেরকে বই পড়তে উৎসাহিত করি, এই আমাদের পেশা। এবং আমি এখানে পেশার সূত্রে এই গ্রামেই আমার প্রথম পোস্টিং ছিল। তো সেই সূত্রে আমি এই গ্রামের সকল মানুষের প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ। তারা আমাকে ভীষণভাবে সাহায্য করেছে, এইটুকু না বললেও হয় না, কারণ আমার পেশার সঙ্গে এদের যে অবদান সেটাও আমি স্বীকার করছি। এবং নবদম্পতিকে আমি আশীর্বাদ জানাচ্ছি। ধন্যবাদ। নমস্কার। এরকম একটা অনুষ্ঠানে থাকতে পেরে সত্যি ভীষণ ভালো লাগছে। যে আর সব থেকে নতুনত্ব কি, এরকম একটা বিয়ের অনুষ্ঠানের সাহিত্য বাসর, আমারও অভিজ্ঞতা এই প্রথম। তো আমিও একজন গ্রন্থাগারিক, আমার নাম কণিকা ব্যানার্জি, আমি একটা গ্রন্থাগারি। তো আমিও ওরকম লিখতে পারি না ঠিকই, কিন্তু পাঠক হিসাবে এবং কবিতা এবং প্রচন্ড পৃষ্ঠপোষক এবং ফাল্গুনের সমস্ত লেখাই বলতে গেলে আমরা গ্রন্থাগারে আমাদের আছে, এবং আমরা চেষ্টাও করি এটা সযত্নে সবার হাতে তুলে দিতে এবং মানুষকে উৎসাহিত করতে আরো পড়ার জন্য। এবং আমার আরো ভালো লাগছে, এতদিন আমরা বারাক উপত্যকার নাম শুনেছি, অনেক কথা শুনেছি, কিন্তু একজন মানুষের সঙ্গে সরাসরি পরিচয় হলো আমাদের, খুব ভালো লাগছে ওনাকে আমাদের, এবং এই জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ওনার সঙ্গে পরিচয় হলো এবং এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে সবাইকে আবার আমি ধন্যবাদ জানিয়ে এইটুকু বললাম। ধন্যবাদ গ্রন্থাগারিক কণিকা ব্যানার্জি। আপনি খুব সুন্দরভাবে আপনার বক্তব্য আমাদের দর্শকদের সামনে তুলে ধরলেন। গ্রন্থাগারিক ছাড়া, লাইব্রেরি ছাড়া আমাদের লেখা, আমাদের যারা লিখে থাকেন, কবিতা লিখেন, এখানে কবিরা উপস্থিত আছেন, গল্পকার, প্রাবন্ধিক, কারোরই লেখা সম্পূর্ণ হতে পারে না লাইব্রেরি ছাড়া। আপনারা একমত তো এ ব্যাপারে? আমরা পরিপূরক কবি, গল্পকার, লেখক আমরা গ্রন্থাগারের সাথে অবশ্যই আমরা সম্পর্কিত, আর সেই সম্পর্ক অটুট থাকুক। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি পরবর্তী শ্রোতার কাছে। উপস্থিত সকলকে নমস্কার, ধন্যবাদ। আমরা এসেছি ফাল্গুনির বিয়েতে, এসে দেখছি একটা বাড়তি পাওনা, যেটা হৃদয়ে নিয়ে যাবার মতো। আমি শান্তিকুমার রায়, অবসরপ্রাপ্ত প্রাক্তন গ্রন্থাগারিক। ফাল্গুনি আমার লাইব্রেরিতে বিভিন্ন অনুষ্ঠানে গেছেন এবং সুবক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আপনার বক্তব্য উপস্থাপন করলেন খুব সংক্ষিপ্তভাবে, কিন্তু অত্যন্ত হৃদয়গ্রাহী ছিল আজকের আপনার বক্তব্য। তো আমি পরবর্তী জনের কাছে মাইক্রোফোন তুলে দিচ্ছি। আমি আশিস গোস্বামী, পেশায় শিক্ষক। আমি শিল্প সাহিত্য অনুরাগী। ফাল্গুনি আমার সন্তান স্নেহের মতো, সন্তান তুল্য। আজকে ওদেরকে দুজনকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সাথে এখানে উপস্থিত যারা রয়েছেন তাদের প্রত্যেককে আমি আমার আন্তরিক শ্রদ্ধা, ভক্তি তথা স্নেহ, ভালোবাসা সবাইকে জানাচ্ছি। আজকে অনুষ্ঠানটি যাতে আরও সাফল্যমণ্ডিত হয়ে উঠুক এই কামনা করি, এই আমার ইচ্ছা। নমস্কার। ধন্যবাদ। তো আমি দেখতে পাচ্ছি এখানে আরো দুজন উপস্থিত হয়েছেন। আপনারা যদি নিজ গুণে আপনাদের একটু পরিচয় তুলে ধরেন। নমস্কার। আশ্চর্য লাগে, এরকম বিয়ের অনুষ্ঠান তো আমার জীবনে প্রথম। আমি কোনোদিনও এমন বিয়েতে থাকিনি যেখানে আর একটা সাহিত্য অনুষ্ঠান প্লাস এত গুণী মানুষ যাদের সামনে থেকে দেখতে পাচ্ছি। এখানে কর্মকাররা আছেন, ওনার বই আমি পড়েছি, আরও যাদের নাম শুনলাম তাদের সঙ্গে আরও আলাপ হওয়ার ইচ্ছা রইল। তো আমি সুখান্ত দু চারটে কবিতা লিখি রাখি, এর থেকে বেশি কিছু পরিচয় দেওয়ার মতো নেই। কবিতায় জীবন, জীবনটাই কবিতা।
কবিতার সাথে যখন ধরেছিলাম তখন কিভাবে যে টানে এর দিকে এসেছিলাম সেটা ব্যাখ্যা করে বলা যাবে না, কিন্তু ভিতর থেকে একটা কিছু টান ছিল যার জন্য বাকি সবকিছু গৌণ। আপনি খুব সুন্দরভাবে বললেন যে জীবনটাই কবিতা। আমি সবাইকে আজকের এই শুভ সন্ধ্যায় সবাইকে যে শুভ কামনা করব যে সবার জীবনটাই কবিতার মতো সুন্দর হয়ে উঠুক। আপনি খুব সুন্দর করে বলেছেন আমাদের জীবনটাই একটা কবিতা। তো এখানে উপস্থিত আছেন আরেকজন কবি, তো তিনি নিজেই আমাদের টিভি চ্যানেলের ক্যামেরার সামনে একটু নিজের পরিচয়টা তুলে ধরবেন। না, কবি নয় একেবারেই কবিতা, একেবারে মেঠো গদ্যকার। আমি এই গল্প উপন্যাস লিখি। আমার নাম মণিশঙ্কর। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ফাল্গুনের বিয়ে। অবশেষে ফাল্গুনের বিয়ে বেশ মজা হচ্ছে। আমার বিয়েতে ফাল্গুনি ছাদনা তোলা হয়নি, তো আমার বিয়েতে ঢালসা মধ্যে নাচ হয়েছে যেটা। হ্যাঁ, মানে বিয়ের আগেই বউকে নিয়ে চলে এলো, তাকে ধরে নাচলো। বেশ তোমারটাও বেশ অন্যরকম হলো, আমারটাও বেশ অন্যরকম হয়েছিল, মনে পড়ে যাচ্ছে। তাই এই আর কি টুকটাক গদ্য লেখা। নাম মণিশঙ্কর। ফাল্গুনের জন্য অফুরান শুভেচ্ছা। ফাল্গুনি, আগামী জীবন তোমার সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক। বিশেষ করে কবিতা জীবন তোমার আরো 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 অনেক বেশি দূর পর্যন্ত এগিয়েছিল। শঙ্কর, আমি সম্ভবত আপনার পরিচয়টা কবি দিয়েছিলাম, তো আপনার কবিতাও আমি দুই একটা পড়েছি। খুব সম্ভবত আমার বরাকের নতুন দিগন্ত পত্রিকায় একটা কবিতা আপনার ছাপা হয়েছিল, খুব সম্ভব হয়েছিল নাকি? হয়েছিল বোধহয়, হ্যাঁ। তো আপনি কবিতাও লিখে থাকেন, আর উপন্যাস তো আপনার, তো যে আপনার দুই একটা কবি উপন্যাস তো শুনেছি খুবই বিখ্যাত হয়েছে। আমারও পড়ার খুবই ইচ্ছা আগামীতে, আর আরো সামনে আপনার আরো উপন্যাস আগামীতে প্রকাশিত হোক এই শুভকামনা রইল। আর যতগুলো আপনার যে সুখ্যাতি অর্জন করেছে এভাবেই আপনি লিখে চলুন। তো আমাদের মধ্যে আরেকজন লেখক উপস্থিত আছেন, তো আপনি একটু নিজের পরিচয় তুলে ধরুন, তারপর আমরা আমাদের যে কবি ফাল্গুনীদের গ্রন্থ যেটা চারচক্র.com প্রকাশক নতুন দিগন্ত প্রকাশনী, তো এই গ্রন্থটি ছোট্ট নাট্য গ্রন্থটি উন্মোচন গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন নববধূ কন্যাকুমারী দে। আর কন্যাকুমারী দের সঙ্গে অবশ্যই কবি ফাল্গুনী দেও থাকবেন। তো এবার আমি আমাদের সুদূর এলাহাবাদ থেকে এ বাড়ির অতিথি হয়ে আসা, আজকের সাহিত্য বাসরের অতিথি হয়ে আসা লেখকের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। উনি নিজের পরিচয় তুলে ধরবেন আপনাদের সামনে। শুভ সন্ধ্যা। আজ আমাদের কবি সাহিত্যিকরা কয়েকজন বললেন, সত্যি এক অনবদ্য অনুষ্ঠান। বিবাহ বাসরকে এক সাহিত্যের আড্ডা করে দেওয়া আমিও প্রথম দেখছি। যাই হোক, আমার নাম অরুণ কুমার রায়। বললেন গীতা দাস প্রকাশিত। আমি শুধু এলাহাবাদ থেকে এসেছি। সত্যি কথা বলতে কি, আমি সামান্যই কিছু লেখালেখি করি। আর রামানন্দ চট্টোপাধ্যায় বলার অপেক্ষা রাখে না। ভারতীয় সাংবাদিকতার জনক, তার সম্বন্ধে খুব কম লেখা হয়েছে, এবং আমি যে লেখাটি লিখছি সেটি সম্মত কিছুদিনের মধ্যেই প্রকাশ হবে, করবেন গীতা দাস প্রকাশিত। সেটা আপনারা পড়বেন এই আশা রাখি। নমস্কার। আমি আজকে যে উপলক্ষ যে কবি ফাল্গুনী দে ও কন্যাকুমারীদের সেই শুভ চতুর্থ মাঙ্গলিক অনুষ্ঠানে আজকে যে গ্রন্থটি মোড়ক উন্মোচিত হবে, সেই গ্রন্থটি চারচক্র.com মোড়ক উন্মোচন করার জন্য আমি কন্যাকুমারী ও ফাল্গুনী দেকে আমন্ত্রণ জানাই। ফাল্গুনী দের বিবাহ উপলক্ষে আমরা সবাই আমন্ত্রিত হয়ে এসেছি। নববধূ কন্যাকুমারী আজকে এই কন্যাকুমারীর শুভ হাত দিয়ে, গৃহলক্ষ্মীর শুভ হাত দিয়ে এই তার স্বামী ফাল্গুনীদের চারচক্র.com পুস্তকের মোড়ক উন্মোচিত হবে, প্রকাশক নতুন দিগন্ত প্রকাশনী।
উপস্থিত দর্শক শ্রোতা বন্ধুরা, উনি চাচক্র.com গ্রন্থটির মোড়ক উন্মোচন করার আগে কবি নারায়ণ কর্মকার একটি গান শোনাতে ইচ্ছা প্রকাশ করেছেন। তো আমরা আজকের শুভ দিনে, আজকের শুভ সন্ধ্যায় আমরা প্রথমেই তার শুভ গান শুনে নেই, তারপরে গৃহলক্ষ্মীর হাত দিয়ে গ্রন্থটির মোড়ক উন্মোচিত হবে। আমি আর কোনো কথা বলবো না, শুধু গান গাইব। সাত পাকে বাঁধা জীবন সেই তো শুভ পরিণয়, সাত পাকে বাঁধা জীবন সেই তো শুভ পরিণয়, ফাগুনে ফাল্গুনির মিলন পাহাড়িয়া কথা কয়, সাত পাকে বাঁধা জীবন সেই তো শুভ, সাত পাকে বাঁধা জীবন সেই তো শুভ পরিণয়, ফাগুনে ফাল্গুনির মিলন পাহাড়িয়া কথা কয়, ফাগুনে ফাল্গুনির মিলন পাহাড়িয়া কথা কয়। কাশ্মীর কন্যাকুমারী শিলিগুড়ি অমরপুর, কাশ্মীর কন্যাকুমারী শিলিগুড়ি অমরপুর, দুটি হৃদয় ভর বসন্তে প্রেম মিলনে হয় গো দূর, কাশ্মীর কন্যাকুমারী শিলিগুড়ি অমরপুর, দুটি হৃদয় ভর বসন্তে প্রেম মিলনে নয় গো দূর, পলাশ ফোটার কুহু ডাকার, পলাশ ফোটার কুহু ডাকার ভরে আনন্দ মুলুকময়, পলাশ ফোটার কুহু ডাকার ভরে আনন্দ মুলুকময়, ফাল্গুনে ফাল্গুনির মিলন পাহাড়িয়া কথা কয়, ফাগুনে ফাল্গুনির মিলন পাহাড়িয়া কথা কয়, সাত পাকে বাঁধা জীবন সেই তো শুভ পরিণয়, ফাগুনে ফাল্গুনির মিলন পাহাড়িয়া কথা কয়। শাখা সিঁদুর ছাদনা তলায় এ বিধান সমাজি আনার, শাখা সিঁদুর ছাদনা তলায় এ বিধান সমাজি আনার, প্রজাপতি দুলিয়ে পাখা চির সুখের চেনা জানার, প্রজাপতি দুলিয়ে পাখা চির সুখের চেনা জানার, চির সুখের চেনা জানার। কবি কুলের আমদানি আজ বিবাহ বাসর কবি সভা, কবি কুলের আমদানি আজ বিবাহ বাসর কবি সভা, অব কবি ফাল্গুনি কন্যা কুমারী সুপ্রতিভা, কবি কুলের আমদানি আজ বিবাহ বাসর কবি সভা, অব কবি ফাল্গুনি কন্যা কুমারী সুপ্রতিভা, জীবন সুখের পথিক দুজন, জীবন সুখের পথিক দুজন, এক আনন্দে জীবনময়, জীবন সুখের পথিক দুজন, এক আনন্দে জীবনময়, ফাগুনে ফাল্গুনির মিলন পাহাড়িয়া কথা কয়, সাত পাকে বাঁধা জীবন সেই তো শুভ পরিণয়, ফাগুনে ফাল্গুনির মিলন, ফাগুনে ফাল্গুনির মিলন, ফাগুনে ফাল্গুনির মিলন পাহাড়িয়া কথা কয়। ধন্যবাদ কবি নারায়ণ কর্মকার। এবার যে বহু প্রতীক্ষিত কবি ফাল্গুনীদের চাচক্র.com গ্রন্থটির মোড়ক উন্মোচিত হবে, উন্মোচন করবেন কন্যাকুমারী দে ও ফাল্গুনী দে, সঙ্গে থাকবেন কার্তিক চন্দ্র দে, ফাল্গুনী দের বাবা কার্তিক চন্দ্র দে ও ফাল্গুনীদের এই গ্রন্থটি মোড়ক উন্মোচন করে কন্যাকুমারী বইটি, প্রথম বইটি তুলে দেবেন মলয়দের কাছে, মলয়দের হাতে তুলে দেবেন, কারণ বইটি ফাল্গুনী দে মলয় দেখে তার বইটি উপহার হিসেবে দিয়েছেন। তো নববধূ প্রথমেই একটি বই মলয়দের হাতে তুলে দেবেন। চাচক্র.com
গ্রন্থটি মোড়ক উন্মোচিত হলো। উন্মোচন করলেন কার্তিক চন্দ্র দে ও কন্যাকুমারী দে, নববধূ কন্যাকুমারী দে। কন্যাকুমারী এবার প্রথম কপিটি তুলে দেবেন মলয় দের কাছে। মলয় দেকে ফাল্গুনী দে, লেখক ফাল্গুনী দে, চাচক্র.com বইটির লেখক ফাল্গুনী দে উপহার হিসাবে দিয়েছেন মলয় দেকে। তো মলয় দেকে আপনি একটি বই তুলে দিন। প্রথম বইটি তুলে দিলেন মলয় দের কাছে। বইটির চাচক্র.com একটি একাঙ্ক নাটক। তো আপনারা যারা চাচক্র.com সংগ্রহ করতে চান আপনারা ফাল্গুনীদের সঙ্গে যোগাযোগ করবেন। ফাল্গুনীদের কাছে নতুন দিগন্ত প্রকাশনী সব বই তুলে দিয়েছি আমরা। তো আপনারা অবশ্যই বইটি সংগ্রহ করবেন, পড়লে আপনাদের ভালোই লাগবে। খুব সহজ ভাষায় তিনি এই বইটি লিখেছেন সুন্দরভাবে। যে আমাদের যে মানসিকতা, আমরা যখন চায়ের দোকানে বসি বিভিন্ন ব্যাপারে যে আমাদের আলোচনা হয়, কোনো সময় এইগুলো থেকে পরনিন্দা পরচর্চা উঠে আসে বিভিন্নভাবে। আর বিভিন্নভাবে আমরা বিভিন্ন মানুষের কাছে প্রতারণার শিকার হই, বঞ্চনার শিকার হই। সেসব তিনি খুব সুন্দরভাবে নাটকের মধ্যে তুলে ধরেছেন। তো আমি গ্রন্থের লেখক ফাল্গুনী দেখে বলছি যে আপনি কিছু বলুন আমাদের দর্শক শ্রোতাদের সামনে। ধন্যবাদ মিতাদিকে এতদূর থেকে এসে আমার এই বই উদ্বোধনী অনুষ্ঠানটিকে এত আকর্ষণীয় করে তোলবার জন্য। যেহেতু আজকে অনুষ্ঠানটি অন্যরকমের, আমরা একটু অন্যভাবে দেখছি, তাই বিষয়টি অন্যরকমভাবে আমি উপস্থাপনা করার চেষ্টা করেছি। মিতাদিকে এই বইটি প্রকাশ করবার জন্য আমি ধন্যবাদ জানাই। এরকম একটা অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলবার জন্য ধন্যবাদ জানাই। বইটি আমি উৎসর্গ করেছি আমার ভাইকে, কারণ ও নিজে নাটক করতে পছন্দ করে, নাটক অভিনয় করে। তা আগামী দিনে আমি এক্সপেক্ট করবো ওই নাটকের কোনো অংশ ওরা অভিনয় করবে এবং সেই মঞ্চস্থ অভিনয়টা আমরা সরাসরি দেখতে পারবো। এই বলে আমি ধন্যবাদ জানাই। কারণ আমাদেরকে এবার মূল অনুষ্ঠানে যেহেতু ফেরত যেতে হবে আমাদের দুজনকে, তাই সকলের কাছ থেকে আমি বিদায় নিয়ে আমি আমার মূল অনুষ্ঠানে ফেরত যাচ্ছি। সবাইকে আসার জন্য ধন্যবাদ এবং এই অনুষ্ঠানে সকলে তাদের মঞ্চকে আলোকিত করে, আসন অলঙ্কৃত করে বসার জন্য, আমাদের পাশে আসার জন্য আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই। এত অনুষ্ঠানটিকে এত আকর্ষণীয় করে তুলবার জন্য তারা প্রত্যেককে স্ব নামে স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষ। তারা আজকে এসে আমাদের সকলের মান বাড়িয়েছেন তাদের স্ব ক্ষেত্রে উপস্থিতির মধ্য দিয়ে। আমি প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি, কারণ আমাদেরকে আমার অন্য আরো কতগুলি দায়িত্ব রয়েছে, আমি সেই দায়িত্বের দিকে এগিয়ে যাচ্ছি। মিতাদিকে ধন্যবাদ, অরুণদাকে ধন্যবাদ। আচ্ছা, ফাল্গুনী দেখে আমি অনুরোধ করছি আরেকটি বই উন্মোচন আছে সাময়িকী শব্দবৃক্ষ 2। শব্দবৃক্ষ 2 উন্মোচনে আপনি একটু থাকেন। তো শব্দবৃক্ষ 2 কবিতা সম্মানিত অতিথি তো অরুণ রায়কে আমি অনুরোধ করছি যে শব্দবৃক্ষ 2 এর আপনি মোড়ক উন্মোচন করুন। আর সঙ্গে সবাইকে অনুরোধ করছি। শব্দবৃক্ষ 2 এর মোড়ক উন্মোচিত হলো। শব্দবৃক্ষ 2 একটি কবিতা পত্র। আপনারা যদি কেউ কবিতা লিখতে চান তো আমাদের শব্দবৃক্ষ মাসে মাসে প্রকাশিত হয়, তো আপনারা অবশ্যই পাঠাবেন। আমরা খুবই ক্ষুদ্র কলেবরে শব্দবৃক্ষ প্রকাশিত করি, কিন্তু ক্ষুদ্র কলেবর হলেও সে মানে অত্যন্ত মানি বলে আমরা মনে করি। তার গুণে সে আপনাদেরকে অবশ্যই গুণান্বিত করবে, আপনারা সবাই লিখবেন। তো এবারে আপনি ফাল্গুনীতে বলেছেন যে তিনি এখন তার চতুর্থ মাঙ্গলিক অনুষ্ঠানে তাকে চলে যেতে হবে কন্যাকুমারীকে নিয়ে। তো ঠিক আছে, আপনি অবশ্যই যেতে পারেন বা আপনার অনুষ্ঠানে যেতে হবে অন্যান্য অতিথিদের মধ্যে। হ্যাঁ, আপনাদের জন্য শুভকামনা রইল। বিশ্বরূপা আসামের বরাক উপত্যকা থেকে এসেছেন, সঙ্গীত শিল্পী। উনি আবৃত্তিও করে থাকেন। তো তরুণ সঙ্গীত শিল্পী বিশ্বরূপা বড়ুয়ার গান আমরা এবার শুনব। আমি ঠিক এই মুহূর্তে প্রিপেয়ার্ড না, অ্যাকচুয়ালি লিরিক্সটা আমার সঙ্গে নেই গানের। তো আমি 10টা মিনিট সময় চাইবো, অন্য কাউকে যদি এখন ডাকা হয় ভালো হতো।
তো আমরা বিশ্বরূপা গান একটু করে শুনবো। আমি কবি বন্ধুদের অনুরোধ করব যে আপনারা এক এক করে উঠে আসুন আর কবিতা পাঠ করুন। তো দর্শক বন্ধু, আমরা মণিশঙ্কর ঔপন্যাসিক মণিশঙ্করকে দিয়ে শুরু করছি। যাই হোক, একটা প্রেমের কবিতা খুঁজে পেয়েছি, সেটাই করছি, নটি করছি, ওই জন্যই প্রেমের কবিতাটা খুঁজছি। তোমার ছুটির কাছে নতজানু হয়ে বসে থাকে বিষাদ, কিছু কি কথা হয়েছিল? পোড়া আয়নার ভেতর যে কান্না নিজেকে বয়ে নিয়ে যাচ্ছে, তাদের কথা কি কেউ শুনিয়েছিল তোমায়? ভালোবেসে ভালোবাসা কিভাবে আজীবন দরিদ্র থেকে গেছে। কত কত দেশ তুমি ঘুরেছো, কত কত রাজ্যপাট জয় করেছো কাজলে। স্বামী কন্যা সাথে এটুকু কাঁধেই জয়, দায়িত্ব তোমাকে অমর করে রাখে। জানো, একবার সে কোন এক কঠিন সময় আমিও তোমার কাছে হাত পেতে খুঁজেছি আশ্রয়। বিন্দু বিন্দু জীবন দাও এই চাতকের মুখে। নমস্কার। যদিও আমি গদ্যকার, তবে মাঝে মাঝে কবিতার চেষ্টা করি, এই জন্য তাদের কথা আমার গদ্য ভাষাটা শান্ত হয়। এবং আমি এটা বিশ্বাস করি যে প্রত্যেক গদ্যকারেরই লুকিয়ে লুকিয়ে কবিতা চর্চা করা উচিত। কবিতার নাম বীজ গ্রহণের গান। যেসব গল্প শুধুই মেঠো, যেসব শুধুই সদা, যে ফুলটি অযত্নে ফোটে তার মিটিমিটিতেই যত ঝোঁক ছেড়ে দিক দেখে আর বলে আমরাও একদিন গাছ হব, মাটির গভীর থেকে তুলে নেব নাইট্রোজেন, বৃষ্টি হব চাতকের, নদীর কাঁকাল থেকে ছেঁচে নেব মাটি জনমের গুপ্ত ইতিহাস। ভালোবাসা আসলে একটি নীরব লেনদেন। ঠিক এই সময় বৃষ্টি এলো। বৃষ্টি হলো পাতা থেকে ডালে, বৃষ্টি এলো চোখের তারায়, ভিজিল তাতে শুকনো কথা, সুপ্ত বীজের গুপ্ত ব্যথা। দিগন্তের কোলে হাত পেতে মেয়েটি গাইল বীজ গ্রহণের গান। বীজ দাও, বীজ দাও, আমি জলের আশ্রয় হব, দুঃখ হব যত সৃজনের। একটি আকাশ মুছে গেছে, একটি আকাশ গড়ে নেব নীল বেদনের। এমনি করে নিরুদ বেগে বিকেল গড়ায়, রক্তিম হলো দিগন্ত, ছেলেটি আর মেয়েটি গড়ে আবুল তাবুল, নদী চড়ে বেলা বয়ে যায়। বেলা বয় দেখে আলে স্বপ্নগুলি সরে সরে হায়, কখন ছেলেটি মাটি ভুলে, কখন মেয়েটি হাত পেতে স্বপ্ন হারায়। এখন শুধু তপ্ত বাতাস ব্যথা দীর্ণ ঘানে, কানে কানে কেঁদে ফেরে বর্ষণবিহীন অভিমানে। বরষণ নেই, স্তব্ধ ব্যাঙেরা ডাকে, আয় ছুঁয়ে যা সোনার মেয়ে, ফেলে যাওয়া গাছটাকে। ছুঁয়ে দেখ গাছদের প্রাণবাহী চাইলেন, এই মরুকে বুনবে প্রেম, সেই আশায় ঘুরে এলেন। তুই হবি ক্লোরোফিল, আমিও ফুলের বেদনায়, একবার শুধু আনমনে হাসবি, দেখিস ফুল হয়ে ফুটতে পারি একলা বারান্দায়। করলেন মণিশঙ্কর। তো তিনি আগে বলেছিলেন তিনি ঔপন্যাসিক, তিনি কবিতা লিখেন না, কবি নন। কিন্তু আমরা এই যে তিনি কবিতা পড়লেন, আমরা তার কবি সত্তার পরিচয় অত্যন্ত সুন্দরভাবে পেলাম, যে তিনি কত সুন্দরভাবে কবিতা লিখে থাকেন। ধন্যবাদ। ভালো ভালো কবিতা শুনছি, খুব ভালো লাগছে। আজকের এই বইটি আপনাকে দিতে চাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনি চর্যা চতুষ্টয় কবিতা কাব্যগ্রন্থ থেকে কবিতা পাঠ করলেন, আর এই বইটি আপনি আমাকে তুলে দিচ্ছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চর্যা চতুষ্টয়। ধন্যবাদ ফজলুল হক মহাশয়। এর পরের কবি নারায়ণ কর্মকার। নাম জাগরণী। জাগরণী, তোমার প্রবেশে আমি আমাকে খোঁজার পথ পাই।
তুমি এলে নিশ্চুপ অন্ধকারে শব্দবাদ্য আলোর প্রকাশ ঘটে, ঘুচে যায় আমার একাকিত্ব। বারে বারে মনে হয় এ প্রেম তোমার প্রিয়া, তুমি অহংকারী করে তুললেও ও উদ্যানে চোখ ভেড়াই না। আমার ঘর গৃহস্থলিতে মাত্র কখানা বই আর তোমারই দেওয়া পরিবেশনার কোটি ছবি মাত্র সার। তোমার শুদ্ধ ভালোবাসার আগমন তিথিতে আমি হাসি মুখে বিনম্র নিবেদন করি তোমার জীবন তীর্থকে। এ তোমার কেমন মায়া প্রেম আমি তার কিছুই বুঝি না, শুধু জানি হে প্রেমিকা আমার, বুকের অন্তঃস্থলে সন্তর্পণে জাগরণী তুমি। খুব ভালো কবিতা পাঠ করলেন নারায়ণ কর্মকার। এবার পরবর্তী কবির হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। আমার কবিতার নাম মুহূর্ত। খুঁজছি যখন এদিক ওদিক, মুহূর্ত থমকায়, টপকে ডিগোই মেঘের পাড়া, বিজুড়ি চমকায়। নিষ্কালো এই চরাচর, কি হয় ভাব, সুলভ হয়ে বৃষ্টি নামে নাচিয়ে কিংখা। ঠিক তখনই আখির আগে দাঁড়িয়ে পড়ে কেউ, মুহূর্ত সব উথাল পাথাল, ঢেউয়ের পরে ঢেউ। পরবর্তী কবি রীনা কবিরাজ। আমি আগেই বলেছি কবিতা আমি একটা লিখি না, সাহিত্য সভার জন্য একটা লিখতে হয়। আমি কবিতা আমি বাইরে এখন খুঁজতে হবে আছে, কিন্তু আমি একটা শুধুমাত্র মেয়েদের পত্রিকার সম্পাদনা করি। সেই পত্রিকার সম্পাদকটা পড়ে শোনাচ্ছি। আমি সম্পাদকীয় লিখি না, নামটা লিখি নিজস্ব মনোনীত। মাতৃদিবস, কন্যা দিবস যেমন সাড়ম্বরে পালিত হয়, তেমনি বধূ হত্যা, নারী পাচার, কন্যা ভ্রূণ হত্যা এবং ধর্ষণের মতো জঘন্য অপরাধ হামেশাই ঘটে প্রকাশ্যে, অথচ দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হয় না দেশে। পণের দায়ে অসহায় কন্যা নির্মমভাবে খুন হয়, আত্মঘাতী হয়, যার পরিসংখ্যানে আমরা আতঙ্কিত হই। 1980 সালে বধূ হত্যার সংখ্যাটি ছিল 400, সেটা 10 বছরে 1990-এ 5800 জনের মতো। এছাড়া অনার কিলিং এর মতো নিধনযোগ্যে পরিবারের সম্মান রাখতে সেই নারীকেই প্রেমিক প্রেমিকার আত্মজনের দ্বারা নৃশংসভাবে খুন হতে হয়। এইভাবেই নারীদের চরম শোচনীয় দুর্দশার শিকার হতে হয়, যা অত্যন্ত ভয়াবহ ও রোমহর্ষক। মহারাষ্ট্রের হাজিপুর গ্রামে মনিদা উগালে হতদরিদ্র অজ্ঞ শ্রমজীবী নারীরা অধিকাংশ জরায়ুহীন, কারণ ঋতুমতী নারী শ্রমিকরা প্রতি মাসে 6-7 দিন শ্রম দিতে অক্ষম হলেই তাদের জরিমানা ও শাস্তি হয়। অভাব অনটনের সংসারে হাতুড়ে চিকিৎসক দিয়ে জরায়ু বাদ দিতে তারা বাধ্য হয়। কত নারী অকালে বেঘরে প্রাণ হারায়। মহারাষ্ট্রের বিদ, ঔরঙ্গাবাদ, সাংলি, সোলাপুর জেলায় দুর্ভিক্ষ পীড়িত মানুষের ন্যূনতম জীবিকার কোনো সংস্থান নাই। প্রশাসনিক সুযোগ সুবিধা, আইন বিচারও এদের দরজায় পৌঁছায় না। ভারতের অধিকাংশ রাজ্যে নারী জীবন তান্ত্রিক, গুণিন, ওঝা, ডাইন প্রথা, দেবদেবীর কোপ, ভূত প্রেত, দৈত্যদানব ইত্যাদি নানা অমানবিক কুসংস্কারে আকীর্ণ। নারীদের এসব কুপ্রথা থেকে মুক্তির কোনো সরকারি আইনি পদক্ষেপ নেই। খুনি ধর্ষকের পক্ষে যে দেশে উকিল পাওয়া যায়, সে দেশে ন্যায় বিচারের আশা করাটাই অবান্তর। নারী এখনো দ্বিতীয় শ্রেণী নাগরিক হয়ে থেকে গেছে। আবার এই ভারতেই নারী শক্তির আরাধনার জয় জয়কার। পরিবারের সন্তান বা স্বামীর কাছে রক্ত মাংসের জীবন্ত নারীর
কোনো মর্যাদা নেই, গুরুত্ব নেই। একবিংশ শতাব্দী সম্পূর্ণ বিজ্ঞানাশ্রয়ী সভ্যতা, তবু এখনো দেশবাসীর কুসংস্কার, সাম্প্রদায়িকতা, সংকীর্ণতা, ধর্মান্ধতা এক বিভৎস ভয়াবহ প্রগতির অন্তরায়। এ কেমন ডিজিটাল ইন্ডিয়া? এ কেমন স্বচ্ছ ভারত? এ কোন স্বাধীন সমৃদ্ধ ভারতবর্ষের নাগরিক আমরা? নারী মুক্তি বিষয়ে নারী পুরুষের সম্মিলিত সক্রিয় চেতনার উন্মেষ ঘটানোই আমাদের এই নারীদের লেখা আলোর বেলুর একমাত্র অঙ্গীকার। নমস্কার। ধন্যবাদ রিনা কবিরাজ। সামনেই আন্তর্জাতিক নারী দিবস 8 মার্চ। তো সেই নারী দিবসকে আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে তিনি নারী বিষয়ক একটি সম্পাদকীয় পাঠ করলেন। ধন্যবাদ আপনাকে। আমি মাইক্রোফোন এবার অরুণ রায়ের কাছে তুলে দিচ্ছি। বইটি উন্মোচন হলো শব্দবৃক্ষ, তার একটি কবিতা মা। মিতাদাস পুরকাশের এই কবিতাটি আমি পাঠ করছি। বাংলা আমার জীবনানন্দের দারুচিনি দ্বীপ, বাংলা আমার অনির্বাণ শিখা ঘিয়ের প্রদীপ, বাংলা ভাষা আমার মেঘনাদবৎ কাব্য, বাংলা আমার কান্না 19-21 সখা, বাংলা মানে কৃষ্ণরব শ্রী পঞ্চমী বসন্ত, বাংলা মানে ভরা খাল বিলে পদ্মকলি অনন্ত, বাংলা ভাষা মানে সব মাতৃভাষার সম্মান, 21 তাই আন্তর্জাতিক মাতৃভাষা পালন, বাংলা ভাষায় টান মাতৃভাষায় শিকড় দৃঢ়, সম্পর্কের সব অদেশ্য সুতো অটুট সুদৃঢ়, একলা বঙ্গজননী অবিনষ্ট রচনায় স্করি, নবপ্রভাতে মাহ আবার রক্তাক্ত আসরে ধরি। এখন এখানে দাওয়ায় পড়ে আসা আলো, ভাঙা জানলার ফাঁকে এসে আসে, শিল্প বগ্নে ব্যস্ত গুটি কয়েক মাকড়সা, হিম ধরে জমা আছে ফিরে আসার সময়ের চাবি। হালকা হাওয়ায় উঠছে ঝুল স্মৃতি, বারান্দার ছাদ কোণে টিয়া ফুলের গন্ধ, ফুলশুকুনিরা আর এখানে আসে না। মায়া নক্ষত্র পোড়ো বাড়ি দাঁড়িয়ে আছে, অনিন্দ নক্ষত্রেরা বোবাসে পুরুষ, দরজায় পাল্লায় উই পোকা বেঁধেছে বাসা, কত কতবার পারাপার এই দরজায়, তারা চাবি হাট খোলা উন্মুখ সে, শুকনো কাঠ বেদনার সাথে আমিও আসি, স্মৃতি ঝুল দগ্ধ গোমট গন্ধে, আর সব গেছে চলে ট্রেনে পালকিতে অথবা আকাশ জানে, শুধু দাঁড়িয়ে আছি আমি পোড়ো বাড়ি, আমি কি আছি? দুলছে স্মৃতি ঝুল বারান্দায়। হ্যাঁ, এই আমরা যারা কবি তারাই কবিতা পড়ি, তারাই শিখি। এটা বহু জায়গায় দেখেছি আমি। মণিশঙ্করের মতো আমি একদম কাঠখোটা গদ্যকার, আমার গদ্যটি পড়তেই চাই না। কবিতাটা চর্চার মধ্যে রাখি, ঠিকই বলেছি। ভাষা শিল্পের জায়গাটা পৌঁছাতে হলে কবিতা খুব দরকার, সেই চেষ্টাটুকু করি মাত্র। এইরকম একটা অসতর্ক মুহূর্তে কলকাতায় কয়েকজন বন্ধু মিলে আমার কয়েকটি কবিতা তারা নিয়ে গিয়েছিল, একটা বই করেছিল চর্যা চতুষ্ঠ, 4 জন কবি। সেখান থেকে একটি কবিতা আপনাদের শোনাচ্ছি। কবিতার কোনো নাম নেই, 1, 2, 3, 4 করে 16টি কবিতা আছে। তার প্রথম কবিতাটাই শুনি। কিভাবে জানাই তোকে দহন কথা, কিভাবে আগুন মুখে অক্ষরের তাপ, লিপিময় ঠোঁটে অসহিষ্ণু আচরণ, নষ্ট কামড়ে লিখে রাখি আচার দৈনন্দিন, আকাঙ্ক্ষার দীর্ঘশ্বাসে ঘাম আদরের দেনা। এইভাবে
শূন্য পাতার আলোর ভাঙন। তুই কি জন্মান্তরে বিশ্বাসী? আয় তবে মৃত্যুকে বরণ করি আলোর আলপনায়। দুপুরের তাপ ধরে তোর উন্মুক্ত শরীর, টানা চোখের পাতা ভেজানো পুরোপুরি। এ পৃথিবী আলো নয়, অন্য কোনো জ্যোতি। তোর রংকূপে জাগে নিজস্ব ধর্মপ্রদীপ। ছুঁয়ে ফেলে উঁচু নিচু খানাখন্দ মোহনার স্রোত, স্রোতে ভাসে বর্ণচোরা নিজস্ব অবয়ব। তোর আকাশে এখন একটি তীরের বাহার, আমাকে ধ্বংস করে চুপ কথার কোলাহল। ধন্যবাদ। লেখক অরুণ কুমার মানে জীবন নিয়ে একটা মানে দুটো পাখির সংলাপ, বা সংলাপ ঠিক বলবো না, তাদের আমার পরিচয় এই বইয়ের সূত্রে ওর বেস পাবলিশার্সের মাধ্যমে আমার লঙ্গ হিটলার এটা বার হয়েছে। আর হচ্ছে একটা কবিতার বই বার হয়েছে ঠিকই, সেটা হচ্ছে কালপুরুষের তরবারি দগ্ধ হতে হতে। এই দুটো বই আমার বার হয়েছে। যাই হোক, খুব সামান্য প্রচেষ্টা, তাও আমি একটা আমারই লেখা একটা পড়ে শোনাচ্ছি। সম্প্রতি যে আমফান হয়ে গেল, আমফানেতে আমরা কম বেশি প্রত্যেকেই ভুগেছি। মানুষকে নিয়ে আমরা চিন্তা করেছি, কিন্তু প্রকৃতির আরো অন্যান্য যারা, তারাও কি কম ভোগ করেছে? কিন্তু কতটুকু আমরা তাদের জন্য চিন্তা করেছি। আর কন্যাকুমারী আজকের এই শুভ দিনে শুভেচ্ছা। আমার কবিতা বৃষ্টি গল্প। প্রিয়তম এক রোদ্দুর ছিল, ছায়ায় লতানো বাড়ি, রাস্তার মতো ছায়া রোদ ছিল জীবনের আড়াআড়ি। রোদ ছায়ায় বৃষ্টি খেলতো, শব্দ নামতো মাঠে, নিরাপত্তার কথা ভেজে বীজ স্বপ্নে উঠত ফুটে। ছায়া ও রোদের শত্রুতা শুধু, ভাব হলে জড়াজড়ি, মিলেমিশে যায় বৃষ্টি একাই, জীবন সৌধ গড়ি। এসব শুধুই বৃষ্টি গল্প, সময় দিয়েছে ছবি। সময়ের কাছে হেরেছে জীবন, তবু জীবন জিতেছে সবই। নমস্কার। অরুণ রায়, আপনি আমার কবিতা পাঠ করলেন, মা কবিতা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যে আমরা শব্দবৃক্ষ মাসিক পত্রিকা প্রকাশিত করেছিলাম, সেই পত্রিকায় আমার এই কবিতাটি মা প্রকাশিত হয়েছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এই ঔদার্য দেখিয়েছেন আমার কবিতাটা পাঠ করার। নারায়ণ কর্মকার কিছু বলতে চান, তারপরেই আমরা বিশ্বরূপা পরিবেশের গান শুনবো। বাউল গানের বই আমার লেখা, আমার এটা আমি আপনাকে দিতেছি, আপনাদের প্রতিষ্ঠানকে দিতেছি। যদি ভালো লাগে এই গান তারা গান। মনের মাধুকরী কি কবিতা, বাউল গানের বই, আধ্যাত্মিক বাউল গানের বই মনের মাধুকরী। লেখক নারায়ণ কর্মকার বইটি আমার হাতে তুলে দিচ্ছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। মনের মাধুকরী। সবাইকে শুভ সন্ধ্যা। প্রথমেই সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাইছি। বুঝি মানি না মানা, বুঝি মানি না মানা, আখি ফিরাইলে বলে না না না, বুঝি মানি না মানা। যত বলি নাই রাতি, মলিন হয়েছে বাড়ি।
বিধুর বিকল হয়ে খেপা পাগরে ফাগুন করিছে হাহা ফুলের বনে বিধুর বিকল হয়ে খেপা পাগরে ফাগুন করিছে হাহা ফুলের বনে আমি যত বলি তবে এবার যে যেতেই হবে আমি যত বলি তবে এবার যে যেতেই হবে দুয়ারে দাঁড়ায়ে বলি না 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 পুজি মানে না মানা আখি ফিরাইলে বলি না 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 পুজি মানে না মানা। ধন্যবাদ। পড়ুয়া পার্কে বসে পাশাপাশি প্রেম, পিঠ ব্যাগ মেয়েটির কোলে মাথা, তেমনি প্রেম গাছেদের পাতায় পাতায় শেকড় ডালে, পাখির কলরব ঝিঝি পোকার ডাকে। এমনই প্রেম ছত্রাকেরও, সাদা ভেলভেট ছাতা ব্যাঙালিকে ডাক দেয় প্রেমিক ব্যাঙ। যেমন আমার ছত্রাক চুলকানি চুলকিয়ে তোর শরীরে ছড়িয়ে পড়ে বর্ষার মৌসুমে, অথচ তোর আমার গামছা সাবান কিছুতেই আলাদা হলো না। দর্শক বন্ধু, পশ্চিমবঙ্গের অমরপুর ঘুরিয়ে নিয়ে এলাম আপনাদের। অমরপুরের অভিনব এই ছোট্ট অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো জানাবেন আমাদের ঈশান বাংলা ইউটিউব চ্যানেলে কমেন্ট করে। ইউটিউব চ্যানেলে আলোর সাথী হ্রস্ব ইকার দিয়ে সার্চ করবেন, লিখতে হবে আলোর সাথী পর্ব 17, আলোর সাথী পর্ব -17 দেবেন, আলোর সাথী পর্ব -17। দর্শক বন্ধু, আপনাদের একটা কথা না জানিয়ে ভালো লাগছে না। অমরপুর গ্রামের সোনারতরী বাড়ির বিয়ের অনুষ্ঠানে আমরা যারা গেছি দূর থেকে, সেই সব অতিথিদের জন্য বর ফাল্গুনী রেখেছিলেন অভিনব উপহার। বকুল, কদম, কৃষ্ণচূড়া ইত্যাদি ফুল গাছের চারা তিনি আমন্ত্রিতদের হাতে উপহার হিসাবে তুলে দেন। আসুন দর্শক বন্ধু, আইডিয়াটি আমরাও বিয়ের অনুষ্ঠানে প্রয়োগ করি, তাহলে সবুজায়নে প্রকৃত অর্থে কিছু করা হবে। চারাগাছ বিতরণ, পুস্তক প্রকাশ, স্বরচিত কবিতা পাঠ, গান ইত্যাদি সহ অভিনব বিয়ের অনুষ্ঠান দেখিয়ে দর্শক বন্ধু তরুণ সঙ্গীত শিল্পী শোভরাজ চক্রবর্তীর দুটি গান শুনি আজকের আলোর সাথী পর্ব 17 শেষ করব। আগামী সপ্তাহে আবার আসব আপনাদের সামনে নতুনত্বের ছোঁয়া নিয়ে। সঙ্গে থাকুন। নমস্কার। আমার দ্বিতীয় গান, আমি সত্যজিৎ রায়ের সিনেমা থেকে একটা গান করছি, আমার খুবই প্রিয় গান, আহা কি আনন্দ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত সুধা চারিপাশে, আহা কি আনন্দ আকাশ
সূর্যি নেমে গেল পাতে, নাই কোনো খেয়া। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে। ঘুরব ভুবন গানের সুরে, পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে, কত সুধা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। এবারে আমার শেষ গান, আমি একটা লোকগীতি দিয়ে শেষ করব। আর আমি ধন্যবাদ জানাবো ঈশান বাংলা চ্যানেলকে আমাকে এখানে ডাকার জন্য, গান শোনানোর জন্য। ইন্দুরে ঢোল কাটে, হেই ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে। হে কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে, আরে বতরে পীড়িতের ফুল ফুটে। আরে পিন্দারে পলাশের বোন, পালাবো পালাবো মন। আমার বধূ রাইতে কানা, বাড়ির পথে আনা গোনা। আমার বধূ রাইতে কানা, বাড়ির পথে আনা গোনা। হিংসহরায় উঠে ধান কুটে, হিংসহরায় উঠে ধান কুটে। হে কুটে হে বতরে পীড়িতের ফুল ফুটে, আরে বতরে পীড়িতের ফুল ফুটে। আলতা সিন্দুরে রাঙা, বিহা ছেড়ে করব সাঙ্গা। আলতা সিন্দুরে রাঙা, বিহা ছেড়ে করব সাঙ্গা। দেখবো ওটা খাটে কি না খাটে, দেখবো ওটা খাটে কি না খাটে। খাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে, আরে বতরে পীড়িতের ফুল ফুটে। শুনিলে হে বতরে ছোড়া, দেখিস না গো ভৈরব খোড়া। শুনিলে হের বটের খোড়া, দেখিস না গো ভৈরব খোড়া।
দিস না বাধুলা পরের ভাতে, হে দিস না বাধুলা পরের ভাতে, হে ভাতে হে বতরে পীড়িতের ফুল ফুটে, আরে বতরে পীড়িতের ফুল ফুটে। হে পিন্দারে পলাশের বন পালাবো পালাবো মন, পিন্দারে পলাশের বন পালাবো পালাবো মন, ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে, হে ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে, হে কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে, আরে বতরে পীড়িতের ফুল ফুটে, আরে বতরে পীড়িতের ফুল, বতরে পীড়িতের ফুল, বতরে পীড়িতের ফুল ফুটে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত সুধা চারিপাশে, আহা কি আনন্দ